নির্মাণ কাজ। এবং 17 নভেম্বর বিপিএল এর 12তম আসরের ড্রাফট। আইএমজির সঙ্গে 3 বছরের চুক্তি বোর্ডের। ফ্র্যাঞ্চাইজি ফি 2 কোটি, ব্যাংক গ্যারান্টি দিতে হবে 10 কোটি টাকা। শুরুতেই এশিয়ান কাপ বাছাইয়ের খবর। স্বপ্ন ভঙ্গ হলো বাংলাদেশের। হামজা শমীদদের নিয়েও এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে নিতে পারল না বাংলাদেশ। পিছিয়ে পড়া ম্যাচে রাকিব হোসেনের শেষ মুহূর্তের গোলে হংকং চায়নার বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে লাল সবুজরা। এই ড্র এশিয়ান কাপের মূল পর্বে খেলার লক্ষ্য থেকে ছিটকে গেল বাংলাদেশ। হংকং চায়না থেকে ফাহিম ইসলামের রিপোর্ট। কাইতাক স্টেডিয়ামের এই গ্যালারিগুলোতে ম্যাচের 83 মিনিট পর্যন্ত গর্জন ছিল হংকং চায়নার সমর্থকদের। তবে রাকিব হোসেনের গোলের পর সেই গর্জন পরিণত হয় নীরবতায়। বাংলাদেশ দল হয়তোবা এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে পারেনি, তবে আজ বাংলাদেশ দল যেভাবে খেলেছে কোটি ভক্তের হৃদয় জয় করে নিয়েছে। কাইতাক স্টেডিয়াম থেকে ফাহিম ইসলাম, সময় সংবাদ, হংকং চায়না। হংকং চায়নার বিপক্ষে ম্যাচ জিততে না পারলেও বাংলাদেশের পারফরমেন্সে মুগ্ধ খেলা দেখতে আসে প্রবাসী সমর্থকরা। হংকংয়ের 45,000 দর্শকের চাপ সামলে হামজা শমীদরা হৃদয় জয় করে নিয়েছেন তাদের। অন্যদিকে ম্যাচ না জেতা আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছে হংকং চায়না সমর্থকরা, দায় দিলেন রেফারির। ফাহিম ইসলামের আরও একটি রিপোর্ট। হংকং চায়নার প্রায় 45,000 সমর্থক, তার বিপরীতে বাংলাদেশের হাজার দেড়েক। স্টেডিয়ামের এক কোণে বসে পুরো ম্যাচ জুড়েই যারা বাংলাদেশের স্লোগান দিয়েছেন, বাড়িয়েছেন দলের আত্মবিশ্বাস। ম্যাচ শেষেই তাই সেই দিকে ছুটে গেলেন হামজা জামালরা। পাশে থাকার জন্য করলেন কৃতজ্ঞতা প্রকাশ। ম্যাচটা হয়তো বাংলাদেশ দল জেতেনি, তবে মাঠের খেলায় হৃদয় জয় করে নিয়েছে হামজা জামালরা। 45,000 দর্শকের সামনে দলের এমন পারফরমেন্সে মুগ্ধ বাংলাদেশের খেলা দেখতে আসা প্রবাসী সমর্থকরা। আলহামদুলিল্লাহ সত্যি সার্থক হয়েছে। আসল কথা বলতে গেলে হংকংয়ে যখন বাংলাদেশ টিম আসছে তাদের সাথে যখন আমরা মিট করছি, তাদের আচরণ, তাদের ফ্রেন্ডলি, মানে আমরা মুক্ত, তাদের আচরণ দেখে আমরা মুক্ত। এরপর আমি সব যে হামজার সাইন আছে, ফাহমিদুল সাইন আছে, সবাই সাইন নিয়ে নিয়েছি। ভালো এনজয় করতে পেরেছি আমরা এখানে। ম্যাচটা খুব ভালো খেলেছে, আশা করি সামনে আরো ভালো খেলবে, আমাদের এটাই প্রত্যাশা। হংকং কিন্তু আজকে ম্যাচে ছিল না, তারা একটা অন টার্গেট শটও করতে পারে নাই। হয়তো আমাদের বাংলাদেশের ডিফেন্ডিং এর ভুলে আমরা একটা গোল কনসিভ করছি। ম্যাচটা খুবই এন্টারটেইনিং ছিল। আমরা ফার্স্ট হাফে খুবই ডিফেন্সিভ খেলছিলাম, তো লাস্ট মোমেন্টে আমাদের একটা চান্স ক্রিয়েট হয়েছিল, হামজা ভাই যেটা সুমিত ভাইয়ের কাছে দিছে, ওইটা যদি হয়ে যেত তাহলে আমরা ওইখানে ওইখানে 1-1 থাকতো। সেকেন্ড হাফে ফুল অ্যাটাকিং ছিল, হাভিয়ার কাবরেরার ট্যাকটিক্স সেকেন্ড হাফে বেটার ছিল, আর প্লেয়াররাও খুব ডেডিকেটলি খেলছে। সবসময় বাংলাদেশের সাথে জুলুম করা হয়, এটা একেবারে সোজা সাপটা কথা। ক্রিকেটে বলেন, ফুটবলে বলেন, আমাদের ম্যানেজমেন্ট এতই দুর্বল, তারা কি করে কথা বলতে পারে না, এটা আমরা বুঝতে পারি না। তবে বাংলাদেশের বিপক্ষে ড্র করায় আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছে হংকং চায়নার সমর্থকরা। রেফারির সিদ্ধান্ত নিয়েও ক্ষোভ তাদের। আমরা প্রত্যাশা করেছিলাম এই ম্যাচটা আমরা জিতব, কারণ আমরা বাংলাদেশ থেকে জয় নিয়ে ফিরেছি। যাই হোক, শেষ পর্যন্ত 1 পয়েন্ট পেয়েছি, তাতে আমি সন্তুষ্ট। বাংলাদেশের বিপক্ষে জয় না পেলেও ম্যাচটি দারুণ উপভোগ করেছেন হংকং চায়নার সমর্থকরা। রাকিব হামজাদের পারফরমেন্সেও মুগ্ধ তারা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, হংকং চায়না। 1 বছর পর আবারও প্রাণ ফিরল কমলাপুর স্টেডিয়াম ও বাফুফে সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে। ফিফার অর্থায়নে 13 কোটি টাকা ব্যয়ে শেষ হলো পুরনো টার্ফ সরিয়ে নতুন টার্ফ প্রতিস্থাপনের কাজ। এই টার্ফের মাধ্যমে মাঠ সংকট ঘুচবে বলে প্রত্যাশা যুব ও ক্রীড়া উপদেষ্টার। এদিকে উন্নত মানের টার্ফ স্থাপন করায় ফুটবলারদের ইনজুরি ঝুঁকি অনেকাংশে কমবে বলে প্রত্যাশা বাফুফে সভাপতি তাবিথ আওয়ালের। লম্বা সময় সংস্কারাধীন কমলাপুর স্টেডিয়াম, এমনিতেই মাঠ সংকট, তার উপর 1 বছর কমলাপুরের টার্ফে কোনো ম্যাচ মাঠে না গড়ানোয় বেশ বিড়ম্বনায় পড়তে হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। এবার নিরসন হলো সে সংকট। ফিফার অর্থায়নে শেষ হলো কমলাপুর স্টেডিয়াম ও বাফুফে সংলগ্ন টার্ফের কাজ। নতুন টার্ফ বসিয়ে উদ্বোধন করা হলো এবার। এ ধরনের টার্ফের মাধ্যমে দেশের মাঠ সংকট নিরসনের পাশাপাশি খেলা আয়োজনও সহজ হবে বলে মত যুব ও ক্রীড়া উপদেষ্টার। পাশাপাশি কক্সবাজার
সেন্টারে ফিফা সেন্টার ফর এক্সেলেন্সের কাজ দ্রুত শুরু করতে বাফুফেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানান তিনি। আমরা স্পোর্টসে আসলে চলতে থাকি গাধার মতো, একদিকে যেতে থাকি যেদিকে দু চোখ যায় আর কি। তো স্পোর্টসে আমাদের একটা ভিশন সেট করা প্রয়োজন যে আগামী 10 বছরের মধ্যে আমরা কি অ্যাচিভ করতে চাই। একটা জায়গায় লক করতে পেরেছি, 15 একর একটা জায়গা আমরা পেয়েছি, সেটা এখন ভূমি মন্ত্রণালয়ের প্রসেসিং আছে, কোলাবোরেশন উইথ বাফুফে, ভূমি মন্ত্রণালয়, অন্যান্য সংশ্লিষ্ট যারা আছে, আমরা এটা নিশ্চিত করতে পারবো। নভেম্বরের 24 আগে কাজটা সম্পূর্ণ হবে, কারণ আমরা জানি যে এএফসির প্রেসিডেন্ট শেখ সালমান বিন খলিফা প্লাস ফিফা ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান উনি বাংলাদেশে আসছেন নভেম্বর মাসে। 2 দফা বাড়িয়ে ফিফার অর্থায়নে নতুন টার্ফ প্রতিস্থাপনে ব্যয় $1.3 মিলিয়ন, যার স্থায়িত্বকাল 15 বছর। টার্ফ স্থাপন করা হলেও কমলাপুর স্টেডিয়ামের গ্যালারি, প্রবেশপথ, ড্রেসিং রুম, প্রেস বক্স সহ বাকি থাকা কার্যক্রম ডিসেম্বরের মধ্যে শেষ করার প্রত্যাশা বাফুফের সভাপতির। এখন বাংলাদেশে কিন্তু 4 রকমের গ্রাউন্ডস দরকার পড়ছে। সকল গ্রাউন্ডস কি একটা আন্ডারে থাকবে, নাকি বিভিন্ন কমিটি আন্ডারে থাকবে, নাকি যৌথ কোনো কমিশন হবে সরকারের সাথে, এগুলো এখনো আমরা বিবেচনা আছে। আমরা এই মাসে চেষ্টা করব অ্যাটলিস্ট একটা লিগ যেন এই মাঠে শুরু হয়ে যায়। চেঞ্জিং রুমটা ঠিক করতে হবে যেন অ্যাটলিস্ট প্লেয়ারদের একটু ডিগনিটি ফেরত পায়। প্লেয়ার যারা দর্শক আসবেন তাদের জন্য গ্যালারিটা ঠিক করতে হবে। মিডিয়া বক্স বলতে এরকম কিছু নাই, একটা রুমের মতো আছে, তা আমরা চাবো সেই জায়গাটাকে ডেভেলপ করতে। এদিকে হংকং চায়নার বিপক্ষে এএফসি বাছাই পর্বের ম্যাচ খেলতে গিয়ে চরম বাধার সম্মুখীন হতে হয় বাংলাদেশ দলকে, জানিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ফুটবলাররা। হংকং চায়নার এ ধরনের অসহযোগিতায় এএফসির কাছে অভিযোগের সুযোগ থাকলেও নিরপেক্ষ অবস্থানে বাফুফের সভাপতি। হোস্ট নেশন যে আচরণ করেছে সেটার ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না, কারণ তারাও আমার একদিকে তারাও আমার কলিগ এএফসি স্ট্যান্ডার্ডে, কিন্তু হোস্ট নেশন আমাদের খেলোয়াড়দের বিরুদ্ধে যে আচরণ করেছে বা অবস্থাপনা যে পরিচয় দিয়েছে, আমি মনে করি সেটার বেস্ট জবাব দিতে হবে। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। আসলে বিপিএল নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। 17 নভেম্বর অনুষ্ঠিত হবে 12তম আসরের ড্রাফট। আইএমডির সঙ্গে 3 বছরের চুক্তি সম্পন্ন করেছে বোর্ড। ইতোমধ্যে দল নিতে আগ্রহ প্রকাশ করেছে বেশ কিছু প্রতিষ্ঠান। আগামী আসরে ফ্র্যাঞ্চাইজি ফি 2 কোটি ও ব্যাংক গ্যারান্টি দিতে হবে 10 কোটি টাকা। চ্যাম্পিয়ন দল পাবে 2,75 লাখ ও রানার্স আপ দলকে দেয়া হবে 1,75 লাখ টাকা প্রাইজ মানি। এছাড়া টিকিট, টিভি রাইটস থেকে এবং ডিজিটাল বিজ্ঞাপন থেকে আয়ের 30% অর্থ ভাগ করে দেওয়া হবে অংশগ্রহণ করা ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে। আলোচিত বিসিবি নির্বাচনের পার হয়েছে মাত্র 1 সপ্তাহ। নতুন বোর্ডের সামনে চ্যালেঞ্জ বিপিএল। একাধিক ফ্র্যাঞ্চাইজি দল নিতে অনাগ্রহ প্রকাশ করায় সৃষ্টি হয়েছে জটিলতা। তবে সব বাধা পেরিয়ে বিপিএল এর 12তম আসর আয়োজনের প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বুলবুলের বোর্ড। দুদিন আগে ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহীদের জন্য দেয়া হয়েছে বিজ্ঞপ্তি। স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজির সঙ্গে বৈঠক করেছে বোর্ড। 3 বছরের জন্য তাদের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে বিসিবি। এছাড়াও বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আগামী 17 নভেম্বর অনুষ্ঠিত হবে 12তম আসরের ড্রাফট। এবার 5 দল নিয়ে বিপিএল করার কথা আগেই জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব। ইতিমধ্যে শতভাগ আগ্রহ দেখিয়েছে ঢাকা, রংপুর, রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। আলোচনা চলছে বরিশাল, খুলনা ও চট্টগ্রামের সঙ্গে। প্রতিটা ফ্র্যাঞ্চাইজিকে সত্য দেয়া হবে 5 বছরের জন্য। ফ্র্যাঞ্চাইজি ফি 2 কোটি টাকা। প্রতি বছর যা বাড়বে 15% হারে। ফ্র্যাঞ্চাইজিগুলোকে ব্যাংক গ্যারান্টি দিতে হবে 10 কোটি টাকা। সিরিয়াল নাম্বার 6। বিপিএল এর চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি হিসেবে পাবে 2,75 লাখ টাকা আর রানার্স আপ দল পাবে 1,75 লাখ টাকা। শুধু তাই নয়, টিকিট বিক্রি, টিভি রাইটস, গ্রাউন্ড ব্র্যান্ডিং থেকে বিসিবির আয়ের 30% অর্থ ভাগ করে দেয়া হবে অংশগ্রহণ করা প্রতিটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে। এছাড়া ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতি ম্যাচ ডেতে মাঠে নিজেদের বিজ্ঞাপন প্রদর্শনের সুযোগ পাবে 2 দল। এর আগে ফিক্সিংয়ের নাম আসা ক্রিকেটাররা এবার সুযোগ পাবেন না কোনো দলে। যদিও সরাসরি তাদের নাম প্রকাশ করা হবে না বিসিবি থেকে। এবারের আসরে ফিক্সিং নিয়ে 0 টলারেন্স নীতিতে থাকবে বিসিবি। বর্তমানে বিসিবির সঙ্গে কাজ করা অ্যালেক্স মার্শালের নজর থাকবে এবং প্রয়োজনে আইসিসি থেকে আরও প্রতিনিধি আনা হবে। যদিও বিষয়গুলো এখনও চূড়ান্ত নয়। সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া থেকে ছুটি কাটিয়ে ফিরলে প্রথম বোর্ড সভায় অনুমোদন মিলবে এসব সিদ্ধান্তের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে ঘরোয়া লিগ আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সিসিডিএম। এবার প্রথম বিভাগ লিগ দিয়ে মৌসুম শুরু করার পরিকল্পনা করছে বোর্ড। লিগ বয়কটের কথা বললেও অধিকাংশ ক্লাবই নিজেদের অবস্থান পরিবর্তন করে অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন।
এছাড়া প্রিমিয়ার লিগের ক্লাব আবাহনী ও মোহামেডানও লিগে অংশগ্রহণ করার ক্ষেত্রে ইতিবাচক। চেয়ারম্যানের বিশ্বাস, ঐতিহ্যবাহী দুই ক্লাবই অংশ নেবে প্রিমিয়ার লিগে। নীল নকশা বাতিল করা না হলে আসন্ন কোনো ধরনের ক্রিকেটে দেশের কোনো ক্লাব অংশ নেবে না। বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে একযোগে ৩৮ ক্লাবের ঢাকা লিগ বয়কটের ডাক। হুমকিতে পড়ে প্রায় ৬ শতাধিক ক্রিকেটারের রুটি-রুজি। নতুন মৌসুম শুরু হওয়া নিয়েও ছিল অনিশ্চয়তা। এবার সম্ভাব্য সময় নির্ধারণ করেছে সিসিডিএম। নতুন মৌসুম নিয়ে ভিন্ন পরিকল্পনা নতুন চেয়ারম্যানের। খুব শীঘ্রই আমরা লিগ ক্যালেন্ডার ডিক্লেয়ার করব, ম্যাক্সিমাম 48 আওয়ার্স বা 72 আওয়ার্সের মধ্যেই। আর ফার্স্ট উইক অফ নভেম্বর থেকে ইনশাল্লাহ আমি খুব দৃঢ় বিশ্বাস করি যে লিগ করবে। ফার্স্ট ডিভিশন থেকে শুরু করতে পারি, তাহলে হয়তো অনেক সময় ফার্স্ট ডিভিশন প্লেয়াররা স্লিপ করে যায়, তারা সেকেন্ড ডিভিশন খেলতে পারবে। সেকেন্ড ডিভিশন প্লেয়ার স্লিপ করে থার্ড ডিভিশন। এটা হলো সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত। আমি এখনও প্রেসিডেন্ট সাহেবের সাথে কথা বলিনি, বোর্ডেও তুলিনি। এটা আমি ইনশাল্লাহ 48 ঘন্টার মধ্যে আমি জানা দিতে পারবো। নতুন চেয়ারম্যানের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল লিগ বয়কটের ঘোষণা দেয়া ৩৮ ক্লাবকে মাঠে ফেরানো। বোর্ডে কাজ করার অভিজ্ঞতা এবার কাজে লাগালেন চেয়ারম্যান, পেয়েছেন সফলতাও। গুঞ্জন আছে প্রথম বিভাগ লিগে থাকবে ফাহিম সিনহার সূর্য তরুণ ক্লাবও। ক্লাবগুলোর সাথে কথা বলছি, ক্লাবও আমাদেরকে সহযোগিতা করতে অনেক ক্লাবই চলে আসছে। ম্যাক্সিমাম ক্লাবই ইন্টারেস্টেড তাদের লিগ খেলতে। যতটুকু আলোচনা হয়েছে সবার সাথে হচ্ছে, আমি পজিটিভ রেজাল্টই সবার কাছ থেকে পেয়েছি, নেগেটিভ এখনো পাইনি। দেশের ক্রিকেট কিংবা ফুটবল, ঘরোয়া লিগ মানি আবাহনী মোহামেডান। নির্বাচনকে কেন্দ্র করে এই দুই ঐতিহ্যবাহী ক্লাবও ঘোষণা দেয় প্রিমিয়ার লিগে অংশগ্রহণ না করার। তবে সে সমস্যা অনেকটা সমাধানের পথে। আবাহনী মোহামেডান বলেন বা বড় ক্লাব বলেন বা বিশেষ করে প্রিমিয়ার ডিভিশনের ক্লাবগুলি, তারা অবশ্যই বড়। বাট আমি এজ এ চেয়ারম্যান, আমার কাছে সমস্ত ক্লাবই সমান। প্রেসিডেন্ট সাহেব কথা বলেছেন, চেষ্টা করছেন প্রেসিডেন্ট সাহেব কথা বলতে। সবার সাথে আমরা কথা বলে আমরা পজিটিভ পাই আবাহনী মোহামেডানকে পজিটিভ। এর আগে সিসিডিএম এর ভাইস চেয়ারম্যান পদে থাকা দীপন নতুন দায়িত্বটা বেশ উপভোগ করছেন। রোজার আগে শুরু হতে পারে ডিপিএল। পরিকল্পনা আছে প্রিমিয়ার লিগের ক্লাব নিয়ে সিসিডিএম কাপ নামে টি20 টুর্নামেন্ট করার। লিগে ফিক্সিং বন্ধে বদ্ধপরিকর সিসিডিএম। নির্দিষ্ট অফিস না থাকলে নতুন করে দল পাবে না কোনো ক্লাব। রাতারাতি তো কোনো রোগ সারানো যায় না, একটু সময় নিতে হবে। তবে চেষ্টা করব যে যতটা পারা যায় ফিক্সিংটা বন্ধ করা। এরকম ভুয়া বা নাম সম্পস্ত ক্লাব ইনশাল্লাহ আমার সময় থাকাকালীন বা যতদিন আমি চেয়ারম্যান আছি মনে হয় না। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। আন্তর্জাতিক বিরতির শেষ প্রীতি ম্যাচে ভোরে পুয়ের্তো রিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। এ ম্যাচেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চান লিওনেল স্ক্যালোনি। ভেনেজুয়েলার বিপক্ষে না খেললেও এই ম্যাচে মেসিকে পাওয়া যাবে বলে বিশ্বাস কোচের। ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6টায়। আন্তর্জাতিক বিরতির শেষ প্রীতি ম্যাচ শিকাগোর সোলজার ফিল্ডে পুয়ের্তো রিকোর বিপক্ষে মাঠে নামার কথা ছিল বিশ্বজয়ী আর্জেন্টিনার, কিন্তু শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বদলে দেওয়া হলো ভেন্যু। আলবিসেলেস্তেদের ম্যাচ হবে এখন লডারডেলের চেজে। ইন্টার মায়ামির হোম ভেন্যু হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এই অ্যারেনা, এক কথায় যা লিওনেল মেসির স্টেডিয়াম। কিন্তু যার জন্য স্টেডিয়ামের এত পরিচিতি তাকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। আন্তর্জাতিক ম্যাচে ইনজুরির সম্ভাবনা বেশি থাকায় বিশ্বকাপ বাছাইয়ের পর থেকেই মেসিকে সব ম্যাচে মাঠে না নামানোর কৌশল এঁটেছেন স্ক্যালোনি। যদিও ভেনেজুয়েলার ম্যাচ না খেলে একই দিন মায়ামির হয়ে ম্যাচ খেলা নিয়ে আবার সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। পুয়ের্তো রিকোর বিপক্ষে তাই মেসিকে নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাননি স্ক্যালোনি। আমি এখনো তার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলিনি, তবে শনিবার আমি তার ম্যাচ দেখেছি। আমার মনে হয়েছে সে খেলার মতো ফিট আছে। অনুশীলনে সে যদি স্বাচ্ছন্দ্য বোধ করে তাহলে ম্যাচে মেসিকে দেখা যেতেও পারে, কিন্তু আমি এখন চূড়ান্ত কিছু বলবো না। এটা পুরোটাই তার সিদ্ধান্ত। আর্জেন্টিনা স্কোয়াডে দুশ্চিন্তা আছে আরও একটা। ফ্রাঙ্কো মাস্তান্তুনো এবং এনজো ফার্নান্দেসকে এই ম্যাচে পাবেন না স্ক্যালোনি। ভেনেজুয়েলার বিপক্ষে জয়ের দিন হাঁটুতে চোট পেয়েছেন এনজো। দলের এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করেছে ফেডারেশন। বিশ্বকাপ বাছাইয়ে কনমেবল অঞ্চলে সবার উপরে থেকেই শেষ করেছে আকাশী নীলরা। ব্রাজিল, উরুগুয়ে, ইকুয়েডর কেউই পাত্তা পায়নি তাদের সামনে। কিন্তু বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য লম্বা সময় কেবলমাত্র প্রীতি ম্যাচের উপর নির্ভর করতে হবে স্ক্যালোনিকে। সেক্ষেত্রে প্রতিপক্ষ হিসেবে ভেনেজুয়েলা পুয়ের্তো রিকোর শক্তিমত্তা নিয়ে প্রশ্ন উঠছে চারদিকে। যদিও স্ক্যালোনি আস্থা রাখছেন ফেডারেশনের পরিকল্পনাতে। পুয়ের্তো রিকো ভালো প্রতিপক্ষ। আন্তর্জাতিক সার্কিটে কোনো ম্যাচই সহজ নয়। আপনি কাউকেই এভাবে নিচু
কিচ্ছু দেখাতে পারেন না। আমার ফেডারেশনের পরিকল্পনায় আস্থা আছে। আমি জানি তারা এই দলটার জন্য যা কিছু ভালো সেটাই করবে। আর সব সময় কঠিন ম্যাচ খেলার চেয়ে মাঝে মাঝে একটু আপনাদের ভাষায় সহজ ম্যাচ খেলাও দরকার। ফিফার সবশেষ র্যাঙ্কিং এ আর্জেন্টিনার অবস্থান 3 আর পুয়ের্তো রিকো আছে 155 নম্বরে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের আরও খবর। উত্তাল সময়ে ইসরায়েলকে আতিথ্য দেবে ইতালি। ফিলিস্তিনপন্থীদের আপত্তি উপেক্ষা করে ম্যাচ আয়োজন করতে যাচ্ছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। তবে টিকিট নিয়ে আগ্রহ নেই স্থানীয়দের। বিক্রি হয়নি 9,000 টিকিটও। একই রাতে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে স্পেন ও পর্তুগাল। সবগুলো খেলা শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত 1:45টায়। ফিলিস্তিনে ইসরায়েলিদের বর্বরতা বন্ধের দাবিতে উত্তাল ইতালির বিভিন্ন শহর। রোম, মিলানের মতো উদিনেতেও চলছে প্রো প্যালেস্টিনিয়ান মার্চ কর্মসূচি। এর মাঝেই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ইসরায়েলকে আতিথ্য দিচ্ছে ইতালি। উদিনের স্তাদিও ফ্রিউলিতে হবে এই ম্যাচ, যা থেকে কিছুটা দূরে শহরের সিটি সেন্টারে ম্যাচ টাইমের কয়েক ঘন্টা আগে শুরু হবে প্রো প্যালেস্টিনিয়ান মার্চ, যেখানে অংশ নেবে অন্তত 10,000 আন্দোলনকারী। এমন কর্মসূচির কারণে নিরাপত্তা জোরদার করা হয়েছে গোটা শহর জুড়ে। তবে ইসরায়েলের ওপর ইতালিয়ানদের যে ঘৃণা, তার প্রভাব পড়েছে টিকিট বিক্রির খাতেও। 25,000 ধারণ ক্ষমতা সম্পন্ন ভেন্যুতে 9,000 মানুষও থাকবে না ম্যাচ ডেতে। এর আগে আন্দোলনকারীরা এই ম্যাচ বাতিলের দাবি তুললেও তাতে সায় দেয়নি ইতালিয়ান ফুটবল ফেডারেশন। তাই নিরাপত্তার শঙ্কা থেকেই যাচ্ছে। এর আগে নরওয়ের মাঠে খেলতে গিয়ে বিপাকে পড়ে ইসরায়েলিরা। ওসলোর ম্যাচে মাঠে ঢুকে যায় প্রায় 1,000 ফিলিস্তিনপন্থী আন্দোলনকারী। এমন উত্তপ্ত সময়েও টিম ইতালির মনোযোগটা রাখতে হচ্ছে ফুটবলের মাঠেই। টানা 2 বিশ্বকাপে সুযোগ না পাওয়া আজ্জুরিদের জন্য বাছাই পর্বের এই ম্যাচ গুরুত্বপূর্ণ। গ্রুপ লিডার নরওয়ের জন্য সরাসরি বিশ্বকাপ টিকিট অনেকটাই নিশ্চিত। এখন প্লে অফের দৌড়ে টিকে থাকতে চাইলে বাকি 3 ম্যাচে পয়েন্ট হারানোর সুযোগ নেই ইতালির সামনে। একই রাতে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে স্পেন, পর্তুগালের মতো জায়ান্টরাও। গ্রুপ এফ থেকে রোনালদোরা ঘরের মাঠে আতিথ্য দেবে হাঙ্গেরিকে। বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেতে সহজ পরীক্ষাই বলা যায় সেলেকাওদের জন্য। বাছাই পর্বে 3 ম্যাচের 3টাই জিতেছে পর্তুগাল। হাঙ্গেরির বিপক্ষেও কখনোই হারের স্বাদ পায়নি তারা। সহজ পরীক্ষা স্পেনের সামনেও। বুলগেরিয়ার বিপক্ষে মাঠে নামবে লা রোহা। বাছাই পর্বে রীতিমতো যেন উঠছে লুইস দে লা ফুয়েন্তের দল। এখন পর্যন্ত কোনো গোল হজমের নজির নেই। 3 ম্যাচে প্রতিপক্ষের জালে পাঠিয়েছে 11টা। টেবিলের তলানিতে থাকা বুলগেরিয়ার বিপক্ষে সংখ্যার এই হিসেব আরও বাড়াতে চাইবে স্পেন। তবে এই ম্যাচেও ইনজুরি জর্জরিত স্কোয়াড পাচ্ছেন ফুয়েন্তে। ইয়ামাল নেই, শেষ ম্যাচে ছিটকে গেছেন হুয়াজেনো। তার জায়গায় খেলবে বার্সার পাও কুবার্সি। সাব্বির মিথুন, সময় সংবাদ। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। র্যান্ডউইক রাইডার্সের শিরোপা দিয়ে শেষ হলো অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট কাপলান হোমস বাংলাদেশ সুপার লিগের ষষ্ঠ আসর। ফাইনালে তারা ক্রিকেট ব্রোসকে হারিয়েছে 2 উইকেটের ব্যবধানে। অস্ট্রেলিয়ার সিডনিতে হ্যারল্ড ফ্রেসার ওভালে আয়োজন করা হয় এই টুর্নামেন্ট। সবচেয়ে বেশি 21টি দল অংশ নেয় এই টুর্নামেন্টে। শিরোপা না জিতলেও সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ব্রোসের রিয়াদ হোসেন, সেরা ব্যাটার সিডনি ফাইনালের অগ্নিক পোদ্দার, সেরা বোলার র্যান্ডউইক রাইডার্সের ইমলাক। ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সবার মাঝে পুরস্কার তুলে দেন কাপলান হোমসের সাকিব সায়েদ। I want Salman Anwar Bhai to hand him over at the end of another brilliant season. যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এলে সিলেট ফুটবল ক্লাব 2025 ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। লস অ্যাঞ্জেলেসের অদূরে ভ্যালি সকার সেন্টারে রোববার মধ্যরাতে অনুষ্ঠিত ফাইনালে নর্থ হলিউড ইউনাইটেড 2-1 গোলে হারিয়েছে জিএস ইয়াংস্টারকে, জিতে নেয় চ্যাম্পিয়নের ট্রফি। নির্ধারিত সময় 1-1 গোলে ড্র হওয়ার পর অতিরিক্ত সময়ে গোল করে জয় নিশ্চিত করে নর্থ হলিউড ইউনাইটেড। তৃতীয় স্থান অর্জন করে ক্যানোগা পার্ক 7 স্টার। এবারের আসরে এলে
কনকোর্স, গোল মাস্টার্স, ড্রিম চেজার্স, 7 ড্রিমার্স ও ইউনাইটেড স্ট্রাইকার্স সহ মোট 8টি দল অংশগ্রহণ করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ সহ অন্যান্য খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন স্থানীয় বিশিষ্টজনেরা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল উপভোগ করতে গ্যালারিতে উপস্থিত ছিলেন উল্লেখযোগ্য সংখ্যক দর্শক। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এই ছিল খেলার সময়। প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন সাইফুল রুদ্র। সাজিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রবাসের সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।